সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি হচ্ছেন জয়ন্ত ঘোষাল। জয়ন্ত ঘোষাল ভারতের বাংলাভাষী সাংবাদিক এবং সর্বভারতীয় সাংবাদিক, এবং বাংলাদেশে তার অনেক অনেক পাঠক বহু বছরের, কারণ তার কেরিয়ার 40 বছরের কেরিয়ার। আনন্দবাজারে ছিলেন এবং আজকাল গ্রুপের আছেন তিনি। জয়ন্ত ঘোষালকে আমরা সম্পৃক্ত করছি সমসাময়িক বাংলাদেশ নিয়ে। আশা করি আপনারা থাকবেন আমাদের সঙ্গে। শুভেচ্ছা জয়ন্ত দা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি জয়ন্ত দা। আচ্ছা জয়ন্ত দা, বাংলাদেশের সাথে সম্পর্কটা আপনার শুধু কি পেশাগত না পারিবারিক? না, পারিবারিক তো বটেই। তার কারণ মানে আমার মা, আমার মানে আমার 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 মানে স্ত্রী, সবই মানে শিকড় হচ্ছে বাংলাদেশে। তার ফলে আমরা কখনোই মানে বাংলাদেশটাকে আমাদের মানে পৃথক একটা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আত্মিক যোগাযোগ কখনোই ছিন্ন হয়নি এবং রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে। অতীতেও আমার বয়সও কম হলো না, অতীতের অনেক টানাপোড়েনও দেখেছি। তাতে কিন্তু আমার মনে হয়েছে যে হতাশ হয়ে যায়নি। মনে হয়েছে যে সবশেষে কিন্তু ভারত এবং বাংলাদেশ এবং বিশেষ করে বাঙালি হিসেবে আমার মনে হয় না যে এই যোগাযোগটা এত সহজে কোনো শক্তি ছিন্ন করে দিতে পারে। সেটা আমি কিন্তু খুব দৃঢ়ভাবে বাংলাদেশের কোথাকার আপনার মা? মানে আমাদের হচ্ছে যে রাজশাহী, তারপরে এই সব মিলিয়ে ঢাকা, আমার স্ত্রী হচ্ছে যশোর, এইরকম অনেকগুলো এলাকা। আপনার জন্ম ভারতে? আপনার জন্ম আমার জন্ম ভারতে, আমার জন্ম ভারতে। এটা ভারতের কোন জায়গায় আপনার জন্ম? না, আমার জন্ম কলকাতায়। কলকাতাতে। কারণ বাংলাদেশে যে ঘোষ পদবীটা আমাদের বন্ধু বান্ধবদের আছে, ঘোষালটা আমাদেরকে রেয়ার। রেয়ার, ঘোষাল এখানেও রেয়ার। আসলে মানে জাতপাতের নিরিখে বলা উচিত নয়, কিন্তু জাতপাতের একটা তো রয়েছে, সব যেরকম সব ধর্মেই আছে, আমাদেরও আছে। মানে ঘোষ হলো কায়স্থ, ঘোষাল হলো ব্রাহ্মণ। এগুলো তো জন্মসূত্রে, আমার তো এখানে কিছু করার নেই। তো আমি ঠাট্টা করে বলি যে বলে, তুমি ঘোষাল, তুমি ব্রাহ্মণ? আমি বললাম যে হ্যাঁ, আল প্রত্যয় যোগে ব্রাহ্মণ হয়ে গেছি। ঘোষ থেকে ঘোষাল। বাংলাদেশে কবে প্রথম যান আপনি? আমি বাংলাদেশে প্রথম গেছি কিন্তু সাংবাদিকতার সূত্রে, এবং কতবার গেছি ঠিক মনে নেই। আর প্রণববাবুর সঙ্গে তো যখনই প্রণববাবু গেছেন তখনই গেছি, দিল্লি থেকে উনি যেতেন। আমি মানে গুজরালের সময় গেছি, মানে আমি ইন্দিরা গান্ধীর পর রাজীব গান্ধীর সময় থেকে যাচ্ছি। এবং বিদেশ মন্ত্রী মানে আপনি ভাবতে পারবেন না, মানে সালমান খুরশিদের সঙ্গেও গেছি, কৃষ্ণার সঙ্গেও গেছি, মানে যত যখন যেরকম। প্লাস আমাকে বাংলাদেশ সরকারও, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, আমাদের যেসব ওই একটা আন্তর্জাতিক স্তরেরও সাংবাদিক সম্মেলন হয়েছিল, তাতে আমি দেখেছিলাম অন্যান্য দেশও, মানে গ্রিস দেশ থেকে, জাপান থেকে, খুব বড় ধরনের একটা আন্তর্জাতিক, সেটা অনেকদিন ছিলাম। তার ফলে বাংলাদেশ সরকারের আতিথেয়তা গ্রহণ করেও কিন্তু চট্টগ্রাম, তারপরে আমি পদ্মা সেতুর উদ্বোধনের দিনও ওখানে ছিলাম ঢাকায়। সুতরাং আমার কখনোই মনে হয় না যে আমি ঢাকা থেকে বিচ্ছিন্ন। এবারে অনেকটা দিন হয়ে গেল যে ঢাকায় যাচ্ছি না বা যেতে পারছি না। প্রথমবার যখন বাংলাদেশে আসেন তখনকার অনুভূতিগুলো মনে আছে? আমি যখন প্রথমে গেছিলাম তখন আমার খুব আগ্রহ ছিল বই নিয়ে, এখনো আছে। তো তখন বইমেলা হচ্ছিল এবং আমি বাংলায় ওই রকম একটা বইমেলা দেখে এত মুগ্ধ হয়েছিলাম। এবং সাধারণত সবাই ওখানে গিয়েই তো প্রথমে সেগুলো তো বলার অপেক্ষা রাখে না যে পদ্মার ইলিশ খাবো, কিংবা ওখানে একটা ওই শাড়ি ওখানকার যে বিখ্যাত, এগুলো তো দস্তুর, এগুলো তো স্বাভাবিক। কিন্তু বইমেলাটার কথা আমি কেন বললাম, যে বইমেলাতে গিয়ে প্রথম, এখনো কিন্তু বাংলাদেশের বই প্রকাশনা জগতের প্রতি আমার আমার মনে মাঝে মাঝে মনে হয় বাংলা ভাষাটাকে কিন্তু, ভবিষ্যৎ কি হবে সেটা অন্য প্রশ্ন, অন্য, কিন্তু বাংলা ভাষাটাকে গোটা দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত করার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য আমি ভীষণভাবে মনে হয় যে বাংলাদেশের 71 সালের পর থেকে বাংলাদেশের যে ভূমিকা, ভাষা আন্দোলনের যে ভূমিকা, বাংলাদেশের
গঠনের যে ভূমিকা, মস্ত বড় ভূমিকা। আজকে আন্তর্জাতিক ভাষা হয়ে ওঠা, আমি ইউনাইটেড নেশনে যাই এবং সেখানে জেনারেল অ্যাসেম্বলি যখন সেশন হয়, ওরা বাংলায় যেটা অনুবাদ হয়, সেইটা কিন্তু যতটা না পশ্চিমবঙ্গের কথা ভেবে বলে, কেননা ভারতের জন্য করতে গেলে ওরা হিন্দি অনুবাদটা রাখে, কিন্তু আমি ভারতের জন্য যে বরাদ্দ হিন্দি অনুবাদটা না দেখে বাংলাদেশের যে ভাষা, সেই ভাষার জন্য বরাদ্দ যে বাংলা, সেইটা কানে লাগিয়ে আমি বিভিন্ন অন্যান্য রাষ্ট্রে যাদের ভাষা আমি বুঝি না সেগুলো বাংলায় শুনি। আবার বাংলা বইমেলায় অনুবাদ, মানে রাসেল থেকে প্লেটো, মানে এত সহজ এবং এত সুললিত, এত অনুবাদ, এবং মানে টেক্সট বই পর্যন্ত, মানে আন্তর্জাতিক রাজনীতির বইও আমি যা ওখানে দেখি, মানে সেটা আমাদের এখানেও ওই অর্থ অনুবাদ চর্চা হয় না, এবং সেটা হওয়া প্রয়োজন কিন্তু হয় না। আর বইমেলাতে গিয়ে একদিকে যেরকম ইসলামিক যে সমস্ত দর্শনের বই, সেটা সুফি হোক, লালন হোক, আবার কোরআনের অনুবাদ হোক, কোরআনের অনুবাদ তো নানান রকমের খুব ভালো রয়েছে ওখানে। আমি অনেকগুলো কোরআনের অনুবাদ আমি ওখান থেকে কিনেছিলাম, কোরআন বলুন বা কুরআন বলুন, যাই বলুন। তারপরে ধরুন পাশাপাশি মুক্তিযুদ্ধের উপরে যে বই, তাতে আমার খুব ভালো লেগেছিল বইমেলা গিয়ে, প্রথম বইমেলার অভিজ্ঞতা বলছি, যে দেখছি চে গুয়েভারা আর মুক্তিযুদ্ধের যারা সংগ্রামী, তাদের একত্রিত করে ছবি দিয়ে, মানে কাস্ত্রো, চে, কাস্ত্রোর থেকেও চের বই বেশি, তারা খুব জনপ্রিয় চরিত্র। এবং মানে হোচিমিনেরও বই দেখছিলাম। তার মানে কি, যারা গোটা বিশ্বে যারা লড়াই করেছে, লড়াই করে রাষ্ট্র গঠন করেছে, সেখানে কিন্তু প্যালেস্তানীয় সংগ্রামেরও বাংলায় প্রচুর বই আছে, যেগুলো আমাদের দেশেও অত ভালো বাংলায় পাওয়া যায় না, ইংরাজিতে নিশ্চয়ই পাওয়া যায়। তো এগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। এর পাশাপাশি ছিল রবীন্দ্র আর নজরুল। রবীন্দ্রনাথের চর্চা বাংলাদেশে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের, মানে এখন তো মাঝে মাঝে মনে হয় যে আমাদের থেকেও বেশি বাংলার গানের চর্চা, রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক বেশি বাংলাদেশে হয়। তো প্রথম অভিজ্ঞতাটা আমার ভীষণভাবে মনে পড়ে বইমেলায়। তারপরে তো ধরুন খাওয়া দাওয়া, এই সমস্ত আত্মীয় স্বজন, যেটা অমর্ত্য সেন লিখেছেন না, অমর্ত্য সেন লিখেছে যে আমার যে ঠিক শিকড়টা কোথায় বুঝতে পারি না, শান্তিনিকেতনে গেলে মনে হয় যে এটা আমার শিকড়, আবার যখন ঢাকায় যাই তখন মনে হয় যে না, ঢাকাটাই হচ্ছে আমার আসল পিতৃভূমি এবং সেখানেই আমার শিকড়। তো এই যে শিকড়ের ব্যাপারে আমি অবশ্য মনে করি যে, আমি সাংবাদিক, ডেডলাইন হ্যাজ বিকাম ইরেলিভেন্ট। আজকের দিনে আপনি অস্ট্রেলিয়া বসে আছেন, না দিল্লিতে, না কলকাতায়, না ঢাকায়, এগুলো আজকাল খুব ইরেলিভেন্ট, কেননা এত দ্রুত কমিউনিকেশনের বিস্তার হয়েছে। কিন্তু মানসিকভাবে আমার না বাংলাদেশের ওই পানি আর জলের শব্দের ভেদ, অন্তত আমার বাঙালি যে জাতিসত্তা, সেই বাঙালি জাতিসত্তাটা কিন্তু আমারও একই রকম ভাবে কাজ করে। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেও থেকেও কিন্তু আমি আগে বাঙালি, তারপর ভারতীয়। সুতরাং বাংলাদেশের সাথে প্রথম অভিজ্ঞতা যেটা বললাম। আর খাওয়া দাওয়া মানে তো মানে ধরুন, আমি তো মানে বাংলাদেশের, আমি এখনো মনে করি, এবং আমার স্ত্রী পূর্ববঙ্গের রান্নার ব্যাপারে আমি সবসময় বলি যে, রান্নার ব্যাপারটাতে কিন্তু, যেটা আমরা ঠাট্টা করে, এখানে আমাদের একটা ঘটি বাঙাল বলে কথা আছে কলকাতায়, আমরা ঠাট্টা করে বলি যে বাঙালদের মতো রান্না আর যাই হোক, ও মানে আমি তো শুটকি মাছ থেকে চিতল মাছের মুইঠা, মানে আমি নানান রকমের মাছের এক্সপেরিমেন্টটা আমার যে মনে হয় যে বাংলাদেশে গিয়ে যেভাবে আমি করতে পারি, সেটা এখনো কলকাতায় পারি না। সুতরাং সাংস্কৃতিক যোগাযোগ তো সবভাবে রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনার স্মৃতি আমাদেরকে বলবেন? দেখুন, 71 সালের মুক্তিযুদ্ধ, আমি 77 সালে ক্লাস 10-এ পড়ি, এখন আমার 64 বছর বয়স। এবং আমার প্রথম যে স্মৃতিটা, সেটা হচ্ছে যে 71 সালে যখন মানে মুক্তিযুদ্ধ এবং একটা নতুন রাষ্ট্র গঠন হচ্ছে, তখন কিন্তু আমাদের স্কুলে, রামকৃষ্ণ মিশন স্কুলে নরেন্দ্রপুরে কলকাতায়, সেখানে বেশ কিছু খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা বাংলাদেশের, তাদের বাবারা আওয়ামী লীগের ছোট বড় নানান রকম স্তরে ছিলেন, এবং তারা মুক্তিযুদ্ধের মধ্যে তাদের পরিবার অংশ নিচ্ছে। তো তাদের কাছ থেকে, কেননা তারা খুব ইমোশনালি ছোট হলেও, তখন তো আমরা মোটামুটি স্কুলে বড় হয়ে গেছি, এবং ওই সমস্ত গল্প শুনতাম, এবং তারপরে সংবাদপত্র দেখতাম। 77 মানে 71-এর পর যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তখন কিন্তু
ভয়াবহভাবে আমাদেরকে সেটা পীড়া দেয়। তার কারণ একটা পার্সোনাল মানে অ্যানেকডোট বলছি, যে আমাদের কিছু বন্ধু তাদের বাবারাও মারা যান। আমি কারোর নাম বলছি না, তারা এখনো আমাদের বন্ধুরা, এখনো আমার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ। আমি চেষ্টা করি তাদের খবর নিতে, তারা কেমন আছে। তো মনে হয়েছে যে এটা অন্য কোনো দেশের ব্যাপার কখনো মনে হয়নি। যখন মুক্তিযুদ্ধ, আমি কিন্তু কখনো এই কথাটা সাংবাদিক হিসেবে 40 বছর সাংবাদিকতা করেও আমি অন্তত এই তত্ত্বে বিশ্বাসও করি না, কখনো বলিও না যে ভারত বাংলাদেশের স্বাধীনতাটা পাইয়ে দিয়েছে। এটা যারা বলে, যেসব বিশ্লেষকেরা বলেন বা বিদেশে নানান রকমের অন্য শক্তিদের অনেক রকমের কায়েমি স্বার্থ থাকে এই প্রচারে, আসলে মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মানুষের ছিল এবং সেই মুক্তিযুদ্ধটা সেই সময়কার যে হেজেমনি তার বিরুদ্ধে, এবং সেই সময় উর্দু জাতীয়তাবাদ, বাংলা জাতীয়তাবাদ, এটার কনফ্লিক্ট হওয়াটা কাম্য নয়। আমি উর্দু বনাম বাংলা আজও চাই না, আমার দেশেও আমি উর্দু বনাম হিন্দি চাই না, কিন্তু সেই সময় যে ঘটনাটা ঘটেছিল তার বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে বাংলাদেশ, যে কারণে বইমেলার কথা বলছিলাম, যে যারা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, করেছেন, স্বাধীনতাটা এনেছেন, তাদের নিয়ে এত ইমোশনাল অ্যাটাচমেন্ট অফ দ্য বাংলাদেশের মানুষ কেন? হ্যাঁ, সেই সময় পাকিস্তান ভারতের যে ঘটনাটা, সেটা কিন্তু ভারতের সার্বভৌম স্বার্থেই ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধকে তিনি সমর্থন করেছিলেন এবং সেটা বাংলাদেশও কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে কৃতজ্ঞতা, সে ব্যাপারে বারবার সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। কিন্তু তার মানে এই নয় যে একটা বাংলাদেশের স্বাধীনতা আমরা পাইয়ে দিয়েছি, বরং সেই সময় আন্তর্জাতিক স্তরে যারা বাংলাদেশের এই সার্বভৌমত্ব অর্জনের বিরোধিতা করেছিল, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল, সেই সময় কিন্তু ভারতের যে ভূমিকা, এবং প্রণব মুখোপাধ্যায় সেই সময় প্রণববাবুকে কাজে লাগানো হয়েছিল বিভিন্ন দেশের সমর্থন আদায় করতে, তিনি বিদেশ তাকে পাঠিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এবং দেশের ভেতরেও কিন্তু অনেক বাধা ছিল পার্লামেন্টে, সেসব এগুলো সকলেই জানেন, আপনারা সবাই বাংলাদেশের মানুষ আরো বেশি জানেন। তার ফলে যেটা হয়েছে যে মুক্তি যুদ্ধ সম্পর্কে, তারপর যখনই বাংলাদেশে গেছি, আজকে সেই বঙ্গবন্ধুর বাড়িটাই নেই, আমি তো জানি না কতটুকু আছে, কতটা ধ্বংসাবশেষ আছে, কিন্তু আমার কাছেও কিন্তু ওই সিঁড়িটা এবং ওই বাড়িটা, মানে এখনো কিন্তু ওই স্মৃতিটা আমি অনেকবার, একাধিকবার, একবার দেখেছি বলে আরেকবার যাবো না এরকম কখনো মনে হয়। বরং আমার কাছে মিনারের থেকে ওনার বাসভবনটা আরো বেশি, সাংবাদিক বলে কিনা জানি না, একটা ক্রিয়েটিভ মাইন্ড আছে বলে কিনা জানি না, ভীষণভাবে আমি খুব আবেগ তাড়িত হয়ে কিন্তু সেখানে যেতাম। আপনি যে বাড়িতে দেখতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেখে আবেগতাড়িত হতেন, সেই বাড়িতে এখন আর নেই। আপনি যখন টেলিভিশনে লাইভ দেখছিলেন বিষয়টা বা ছবিগুলো দেখছিলেন, আপনার মধ্যে কি কি প্রতিক্রিয়া হচ্ছিল তখন? কি বলবো বলুন, মানে আমি মানে যাকে বলে, আমি মানে একদম হু হু করছিল আমার বুকের ভেতরটা। তার কারণটা হচ্ছে যে প্রথমত আমি নিজেই কোনো রকম, মানে আমি ব্যক্তিগতভাবেও, এবং যেটা হিংসা কখনো কোনো সমাধান হতে পারে না। ভারতেও যখন রাজনৈতিক বিভিন্ন আন্দোলন, এই যে একটা নেতিবাচক রূপ, শুধুমাত্র মৌলবাদী দিকটা তো একটা অন্য দিক, সেটা ধর্মান্ধতা যে কোনো ধর্মের জন্যই ভালো না, কিন্তু একটা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে, একটা দেশটা মানে কি, দেশটা মানে তো মানুষ, আমাদের নিয়েই তো। জিডিপি তো একটা শুধু সংখ্যা নয়। তো বাংলাদেশের আমাদের ভালো লাগছিল যে, আমি তো কখনো এটা বলি না যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি কখনো কোনো রকম তার মধ্যে ভুল নেই, তার মধ্যে কোনো রকম, আমি কিন্তু সেবা, কারণ আমি নিজে একজন ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে, আমি গান্ধীজিকেও বিভিন্নভাবে আমাদের দেশে যদিও জাতির জনক বলা হয়, আমি কিন্তু খুব ক্রিটিক্যাল অ্যাপ্রাইজালে বিশ্বাস করি একাডেমিক্যালি। তার মানে কিন্তু তাকে অশ্রদ্ধা করা নয়। এখন তো দেখুন, ঔরঙ্গজেবকে নিয়ে পর্যন্ত রিভিজিট হচ্ছে, নতুন করে স্টাডি হচ্ছে, আকবরকে নিয়ে হচ্ছে। সুতরাং আজকে যদি আমার কোথাও আপত্তিও থাকে,
তর্কের খাতিরে ধরে নিলাম যে বঙ্গবন্ধুর কোনো অতীতের কোনো কৃতকর্ম আমি পছন্দ করিনি বা আমার মনে হয়েছে যে এটা উনি ভুল করেছেন, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। সেটা তো গণতন্ত্রে সবসময় সেই বিতর্কের অবকাশ থাকে। কিন্তু তাই বলে আমি বাড়িটা ভেঙে দেবো, এই জিনিস তো তালিবানরা বৌদ্ধ যেভাবে মূর্তি ভেঙেছিল তার যে ফুটেজগুলো, এবং এই যে হিংসাটা একটা অন্যের যে স্পেস বা পরিসর, এবং হিংসা কিন্তু সবসময় ফিজিক্যাল হয়, হিংসা মানসিকভাবেও হতে পারে। কাউকে একটা হুমকি দিলে, ভয় দেখালে সেখানেও হিংসা থাকে। এটা তো এই নিয়ে তো অমর্ত্য সেনের বই আছে, যে আইডেন্টিটি এবং ভায়োলেন্স বলে। সেখানে তো মানে বলছি আইডেন্টিটি, দেখুন বাংলাদেশের মধ্যে তো ভাষার সত্তা রয়েছে, ধর্মীয় সত্তা রয়েছে। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগে পড়াশোনার জন্য যে বাংলাদেশের মধ্যে এই বাঙালি ভাষার যে জাতি সত্তা আর একটা ইসলামিক ধর্মীয় সত্তা, এটার কনফ্লিক্ট অ্যান্ড কনফ্লুয়েন্স, এই দুটো নিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ। এবং সেই কারণে কোনটার প্রাবল্য কোথায় হচ্ছে, ভাষাগতভাবেও কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ ইম্পিরিয়ালিজমও হয়, আবার রিলিজিয়ানকে ধরেও তো কি সাংঘাতিকভাবে হয় দেখতেই পাচ্ছি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই যে বাড়িটা ভেঙে দিলে কিন্তু ইতিহাসটাকে তো নষ্ট করে দিতে পারি না। আমি তার যে অবদান বাংলাদেশের গঠনে, সেই অবদানটাকে আমি বাড়িটাকে যেভাবে ভেঙে দিতে পারি, সেটা কি আমি পারবো? সুতরাং এই ঘটনাটা আমাকে শুধু পীড়া দিয়েছে তাই নয়, আমাকে ভীষণভাবে রাগিয়েও দিয়েছে, এবং ভীষণভাবে এই ঘটনাটার আমি তীব্র নিন্দা করেছি। কিন্তু খুব অসহায় পরিস্থিতি আমার এবং আমাদের, আমরা এখন অনলুকার অফ দ্য হোল সিচুয়েশন। কিন্তু আমাদের ঠিক কি করণীয় বা কতটা আমরা করতে পারি, মানে আমাদের কতটা ক্ষমতায় আছে করা, সেগুলো সবটা বুঝে সাধারণ মানুষ তো বুঝতেই পারছে না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা আপনি শুনেছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই কেমন শুনেছি। লাগছে ওই ভাষণটা না না শুনলে? কেমন? না 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 আমার আমার নিজের তো সবসময় মনে হয়েছে যে ওই ভাষণের মধ্যে দিয়ে উনি কিন্তু ওনার যে মতাদর্শ, যে ভাবনা, সেটাকে সাংঘাতিক বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করেছেন। এবং সেখানে তো কোথাও একটা যাকে বলা হয় এক্সক্লুসিভিস্ট অ্যাপ্রোচ, মানে আমি তোমাদেরকে বাদ দিয়ে, কাউকে শেষ করে দিয়ে, বাদ দিয়ে, বরং সেখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে। সুতরাং আমি কখনো মনেই করি না যে এই আজকের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর কোনো প্রয়োজন ছিল শেখ মুজিবুরকে এইরকম ভাবে। এবং আমার মনে হয় ইতিহাস কখনো এই মানে ঘাতকদের ক্ষমা করেনি, এবং আজও যারা ওই একই পন্থায় যারা ফিরিয়ে আনতে চাইছে পাকিস্তানকে, সেই ঘাতক বাহিনীর রাজত্বকে ফিরিয়ে আনতে চাইছে। আর যাই হোক, সেই মৌলবাদী শক্তির সাফল্য আমি তো অন্তত মনে করি যে সেটা কিছুতেই হতে পারে না। আজ সেই 7ই মার্চ। এই 7ই মার্চে বাংলাদেশের নানা জায়গায়, স্কুলে, কলেজে, সব জায়গায় সেই ভাষণটা বাজানো হয়। এবং 75-এ বঙ্গবন্ধু হত্যার পর বেশ কয়েক বছর এটা নিষিদ্ধ ছিল। আবার কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ বঙ্গবন্ধু। আজ বাংলাদেশের কোথাও সেই ভাষণটা বাজানো হচ্ছে না। সেটা স্বাভাবিক, না বাজানোটাই তো স্বাভাবিক। কারণ এখন যা যা কাণ্ড হচ্ছে, দেখুন সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তো একটা জিনিস বোঝা যাচ্ছে, যে যে কথাটা শেখ হাসিনার পুত্র প্রথম দিনেই বলেছিলেন, আমি কিন্তু মনে করি সেটা সাংঘাতিক সত্য, যে পাকিস্তান ইজ ব্যাক। ছোট্ট কথা। এখন পাকিস্তান একটা পৃথক রাষ্ট্র, তার সাথে বাংলাদেশ একটা পৃথক সার্বভৌম রাষ্ট্র, তাদের দুটো রাষ্ট্রের মধ্যে কি সম্পর্ক হবে সেটা ভারত ডিকটেট করতে পারে না। কিন্তু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর যে ভাষণের কথাটা আপনি বললেন, বেসিক্যালি সেটা তো একটা তার গাইডলাইন। এবং মুজিববাদ বলে আমি কিন্তু মনে করি না যে কোনো মুজিববাদ, এবং আমি তো দেখেছিলাম ওনার কন্যাও মুজিববাদ শব্দটিতে অপছন্দ প্রকাশ করেছিলেন একসময়। মুজিবের যে ভাবনা চিন্তা, সে সবকিছুতে একটা ইজম যোগ করে দেওয়া, গান্ধীইজমও নেই।
গান্ধীবাদ বলে কিছু হয় না, মার্কসিজম আছে, মুজিবিজম দরকার নেই, কিন্তু ওনার যে ভাবাদর্শটা, সেই ভাবাদর্শটা মূর্তি ভাঙার মধ্যে দিয়ে সেই ভাবাদর্শকে এবং তার বক্তৃতাটাকে না শুনতে দেওয়া পরবর্তী প্রজন্মের কাছে, এটা যেটা বলছি না যে পাকিস্তান ইজ ব্যাক, মানে রাষ্ট্রের ফিরে আসা না, পাকিস্তানের যে ভূমিকাটা, অর্থাৎ সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বিসর্জন দেওয়া, সেখানে সংখ্যালঘু ভারতে সংখ্যালঘু মুসলিম, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গি কি হবে, এবং মৌলবাদী ইসলামের সাথে আমি মনে করি না যে জঙ্গি আর ইসলাম সমার্থক শব্দ, ইসলামিক মৌলবাদ শব্দটা নিয়েই আমার আপত্তি আছে, কিন্তু ইসলামকে ব্যবহার করে মৌলবাদী শক্তি যখন অস্ত্র ব্যবহার করছে, নানান রকমের যুদ্ধাস্ত্র নিয়ে আসার কথা হচ্ছে, যুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আরো নানান রকমের, এখন তো ভারতের গোয়েন্দারা সাংবাদিকদের কাছে যেসব তথ্য দিচ্ছেন তা আরো ভয়াবহ, সেখানে তো মানে ড্রাগ ট্রাফিকিং থেকে শুরু করে আর্মস স্মাগলিং থেকে শুরু করে আইএসআই সেগুলোতে সে ভূমিকা আছে, তারা অনেক কমার্শিয়াল ইন্টারেস্ট রয়েছে, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো আমি সবটা না জেনে না কনফার্মেশন নিয়ে আমি তো সাংবাদিক বলতে পারি না, কিন্তু আমাদের কাছে আমাদের ভারতীয় গোয়েন্দারা বলছে এই যে আইএসআই চিফের ঘন ঘন যাওয়া, উনি ঢাকায় গেলেন, এবং কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানের যে হাই কমিশন সেইটা ঢাকায় কতটা থাকবে কতটা থাকবে না তাই নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল। এখন গোটা জিনিসটা যদি এমন হয়, পাকিস্তানের সাথে সখ্য হোক, চীনের সাথে সখ্য, বাংলাদেশের সখ্য নিয়ে তো ভারত কখনো কোনো রকম কোনো ইস্যু করেছে, কোনো স্টেটমেন্ট, ভারতই তো চীনের সাথে সীমান্ত আলোচনার মধ্যে ব্যস্ত থাকে, শেখ হাসিনা যখন চীনে গেছেন সেখানে তো ভারত তো বিরোধিতা করেনি, কিন্তু ভারত বিরোধী কার্যকলাপের জমি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা, আর যাই হোক একটা দীর্ঘ সময় বাংলাদেশকে কিন্তু একটা বাফার স্টেট তাতে পরিণত করা এবং ভারত বিরোধী কার্যকলাপের জন্য একটা সার্বভৌম ভূখণ্ডকে ব্যবহার করা, এবং তার ফলে যেটা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় হয়েছে, সেখানে কিন্তু একটা ব্যানানা রিপাবলিক তৈরি হয়ে যায়, এবং সেখানে অন্য কোনো শক্তি তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের বিরোধিতা করার জন্য সেটাকে ব্যবহার করে। তো ভারতের আশঙ্কা হচ্ছে এই জায়গায়, এখানে কিন্তু শেখ মুজিবের ভাষণটা শোনালো না হওয়াটাই স্বাভাবিক, কেননা তারা এই মতাদর্শটাকে সামনে রেখে তারা কিন্তু ভারত বিরোধিতার দিকে নিয়ে যেতে চাইছে জিনিসটা। এই যখন শুনলেন শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? যেদিনকে এই ঘটনাটা শুনলাম সেদিন আমি কলকাতায় পশ্চিমবঙ্গের বিধানসভায় ছিলাম, এবং সেদিন বিধানসভা চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংবাদিকদের সেখানে ডেকেছেন, আমরা ওখানে গেছি, এমন সময় খবর এলো যে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম পরিস্থিতি। তো সঙ্গে সঙ্গে একটা নিশ্ছিদ্র মানে একটা নিরাপত্তার মধ্যে দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার ঘটনার যে খবর এলো, তাতে একটা পিন ড্রপ সাইলেন্স হয়ে গেল, অনেক সাংবাদিক আমরা ছিলাম বসে একদম চুপ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম চুপ, এবং প্রথম কথা যেটা মমতা বললেন আমাদের সেদিন, যে সব থেকে বড় সীমান্ত বাংলাদেশে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ। এখন এই পরিস্থিতিটা খুব দুঃখজনক, কেন হলো কি হলো কিছুই জানি না, ওনাকে বারবার জিজ্ঞাসা করা ছিল আপনার প্রতিক্রিয়া দিন, উনি বললেন যে ভারত একটা ফেডারেল রাষ্ট্র, আমি একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষমতা আমার নেই, এবং এমন একটা পরিস্থিতিতে কোনো কথা আমি বলবো না, আগে খবর নিই। বলতে বলতেই দেখলাম একটা দিল্লি থেকে ফোন এলো, এবং পশ্চিমবঙ্গের যিনি চিফ সেক্রেটারি তাকে মমতা ডেকে পাঠালেন, এবং হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, তারপর ভেতরে একটা অ্যান্টি চেম্বারে ওরা চলে গেল। তো কি কথা হলো না হলো জানতে পারিনি, কিন্তু পরে যেটুকু জানতে পারলাম যে দিল্লি ফোন করে পরিস্থিতিটা সম্পর্কে একটা আপডেট দিয়েছে, এবং শেখ হাসিনা নিরাপদ, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ, এবং দিল্লি এবং রাজ্য হাতে হাত মিলিয়ে এখন চলতে হবে, কাজ করতে হবে, এরকম একটা মেকানিজম তৈরি করা, এবং মমতা বলেন আমি কিছু বাইরে বলবো না। এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা জানেন, আজকে কলকাতায় ভারত বাংলাদেশের
নদী কমিশনের বৈঠক হচ্ছে। এই নদী কমিশনের বৈঠক দিল্লিতে হয়েছিল এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ভারতের বৈঠক হচ্ছে এবং সেখানে তিস্তা নিয়ে পর্যন্ত আলোচনার প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছে, অথচ পশ্চিমবঙ্গকে কিছু জানানো হয় এবং পশ্চিমবঙ্গকে অবহেলা করা হয়েছে ইত্যাদি। আজকে কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে দিল্লি এবং কলকাতার সম্পর্কটা আগের থেকে অনেক বেটার এবং সেখানে কিন্তু উল্টে নদী কমিশনের বৈঠকে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 15 জন অফিসার এবং সব এসেছেন। আজকে বৈঠকটা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যারা সচিব, জলসেচ বিভাগের এখানকার সচিব, তারাও আছেন, দিল্লিরও মিটিং আছে। তার ফলে কোথাও একটা বিউরোক্রেটিক লেভেলে একেবারে যে কোনো কমিউনিকেশন নেই বা কোনো কোঅর্ডিনেশন নেই তা কিন্তু নয়, কিন্তু এই জিনিসটাই আরো আগে হতে পারতো, তখন হয়নি, এখন হচ্ছে। এখন এর ফলে আমি বারবার যেটা বলতে চাইছি যে শেখ হাসিনা যে কেমন আছেন সেটা সবসময় জানতে চাই আমরা, সবসময় জানতেও পারি না, জানার মানে অনেক বাধা নিষেধ আছে, কিন্তু এইটুকু বুঝতে পারি যে শেখ হাসিনাকে নিয়ে এখনো বহু মানুষের আগ্রহ আছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যদি দাবি সত্যি সত্যি ইউনূস সরকার করেন, তাহলে সেটা তো তার বিদেশ মন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয়, বিদেশ সচিবের সঙ্গে যখন ভারতের বিদেশ সচিবের বৈঠক হয়, তখন তো সেটা বলবেন। অন্য দেশে গিয়ে যখন দু দেশের প্রতিনিধি বৈঠক করলেন, সেই সর্বশেষ বৈঠকে কিন্তু প্রস্তাবটা তোলেন, কিন্তু বাইরে স্টেটমেন্ট করেন। তখন সভাপতি সাংবাদিক হিসেবে আমি সত্যি মিথ্যে কিচ্ছু বলছি না, আমার মনে একটা প্রশ্ন জাগে, সত্যি সত্যিই কি ইউনূস সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান? শেখ হাসিনা কি চান সেটা আলাদা কথা, ভারত কি চায় সেটা আলাদা কথা। আমরা তো এটাই সবসময় জানছি যে বাংলাদেশ চাইছে শেখ হাসিনাকে আনতে, কিন্তু বাংলাদেশ যদি শেখ হাসিনাকে নিয়ে যান এবং সেখানে যদি শেখ হাসিনার পক্ষে যদি সহানুভূতির আবার দেখা যায়, বিমানবন্দরেই যদি লাখ লাখ মানুষ এসে হাজির হয় এবং সেখানে যদি পরিস্থিতি এখন যেভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটের দিকে যাওয়া হচ্ছে, শেখ হাসিনা ফেরত এলে তার পরিস্থিতিটাও তো বদলে যেতে পারে। সুতরাং সত্যি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার কতটা নিয়ে আসতে চায় এবং ভারতের সাথে সত্যি সত্যি কতটা বিরোধিতা করতে চায়, যদি সত্যি সত্যি একেবারে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় না বলেছে, ইউনূস তো গতকালই বোধহয় বিবৃতি একটা দিয়েছেন। সুতরাং কোথাও আডানি তো দেখছি আবার বিদ্যুৎ দেওয়া শুরু করতে চলেছে এবং আবার একটা, তার ফলে যেটা বুঝতে পারছি যে একদিকে রাজনৈতিকভাবে ভারত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কমফোর্টেবল নয় এবং নিশ্চয়ই আগে অনেক বেশি কমফোর্টেবল ছিল, কিন্তু এখন এই উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে। আজকেই পড়ছিলাম কোথাও একটা যে যেরকম ভাবে ইউক্রেন দেখা করতে গেছিলেন হোয়াইট হাউসে বাংলাদেশের প্রধান, উনি কি ট্রাম্পের সাথে ওই রকম ভাবে এরপর বৈঠক করার সাহস নেবেন? এ ধরনের এডিটোরিয়াল বেরিয়েছে, পোস্ট এডিটোরিয়াল আর্টিকেল পড়ছিলাম আজকে। তো এখন মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তাহলে শেখ হাসিনা কেমন আছেন সেটা জানতে আগ্রহী বাংলাদেশের মানুষও নিশ্চয়ই, আমি ধরে নিচ্ছি, জানতে আগ্রহী। এখন সেখানে কি হবে না হবে সমস্ত তথ্য আমাদের কাছে নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে ভারত সরকারেরও কিন্তু একটা catch-22 সিচুয়েশন যেটাকে বলে, আমরা কিন্তু সেই পরিস্থিতির শিকার হয়েছি। অর্থাৎ ঠিক আমরাও নিজেরা বুঝতে পারছি না, অনেকগুলো একসঙ্গে অনেকগুলো অপশন, অনেকগুলো রাস্তা খুলে রেখে এগোতে হচ্ছে। বাংলাদেশের এই সরকার, আপনারা টের পাচ্ছেন, আমরাও যতটা বুঝতে পারছি, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছে। বাংলাদেশের এই সরকার সার্ককে কার্যকর করার কথা বলছে, কিন্তু এই বিষয়গুলোর সাথে ভারত যে জড়িত, ভারতের সাথে কথা না বলে শুধু পাকিস্তান ভিত্তিক চেষ্টা, এটা কি আপনার অভিজ্ঞতা কি বলে, কি কার্যকর হবে? একেবারেই হবে। অর্থাৎ ভারতকে বাদ দিয়ে পাকিস্তান, এমনকি মজার ব্যাপার দেখবেন লক্ষ্য করে, চীন কিন্তু মানে বোঝা খুব কঠিন চীনকে, চীন কি চাইছে। তার কারণটা হচ্ছে যে পাকিস্তানের থেকেও তো বড় কূটনৈতিক প্লেয়ার হচ্ছে চীন এবং চীনের অক্ষে পাকিস্তান বসে আছে। এখন সেখানে চীন কিন্তু ভারত বাংলাদেশের এই যে সম্পর্ক বা বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটা নিয়ে খুব একটা উৎসাহী হয়ে কোনো বিবৃতি দেওয়া বা পাকিস্তানের হয়ে সওয়াল করা
সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার চীন যে অখুশি, অর্থাৎ ভারতকে বিব্রত করতে পারলে বা ভারতের ডিসকমফর্ট হলে চীনের অখুশি হওয়ার কোনো কারণ নেই, এ তো কাণ্ডজ্ঞান থেকেই বলা যায়। তাহলে সেক্ষেত্রে পাকিস্তান যদি আমার কাজটা করে দেয়, চীন সেটা হয়তো ভাবতে পারে যে পাকিস্তান করুক, পাকিস্তানের অ্যাকাউন্টে অ্যান্টি ইন্ডিয়ানিজমটা হোক। এবারে পাকিস্তান যদি সেটা করে, কিন্তু সেখানে ইউনুস যদি, মানে এখানে ইউনুস মানে ইউনুস নয়, ইউনুস তো প্রধান, কিন্তু তার পেছনে যে শক্তি, মানে ধরুন জামাতের শক্তি, তারা কিভাবে ইউনুসকে নিয়ন্ত্রণ করছেন, কিভাবে ইউনুসের নীতি নির্ধারণ হবে, সেখানে যদি ভারতকে বাদ দিয়ে, শুধু সার্কের বৈঠক নয়, সব ব্যাপারে আজকে যদি ধরুন ভারতের ওপর কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক নির্ভরশীলতা সাংঘাতিক। এটা 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 যেরকম আমেরিকার সাথে ভারতের ট্রেড রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা খুব বিপদে আছি ট্রাম্পকে নিয়ে। শুধু ট্রাম্প তো ভারত নয়, মেক্সিকো বিপদে আছে, কানাডা বিপদে আছে ট্রাম্পের আচরণের জন্য। কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিলেন, তখনই একদিন বা দুদিনের জন্য পেঁয়াজ বন্ধ হয়েছিল যাওয়া, এবং সেখানে পেট্রোপোলের ট্রাক আটকে ছিল, এবং তার প্রতিক্রিয়া পলিটিক্যাল রেজিমে নয়, ট্রেডার্সদের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে কি হয় বা কি হতে পারে, সেটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং ধরুন এটা শুধু বিদ্যুৎ সরবরাহ বা পেঁয়াজ ব্যাপার নয়, আজকে কিন্তু নানান রকম ভাবে আর্থিক কমিটমেন্টও আছে। আজকে যদি কূটনৈতিক সম্পর্ক কোনো কারণে ছিন্ন হয় বা পাকিস্তানের ওপর নির্ভর, পাকিস্তান নিজেই তো তার নিজের মানুষকে খেতে দিতে পারছে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তো পাকিস্তানের থেকে অনেক গুণ ভালো ছিল, কেন বাংলাদেশ পাকিস্তানের মুখাপেক্ষী হবে? এই তো কদিন আগে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে হেদিয়ে যাচ্ছিল, কেন বাংলাদেশ সেখানে অনেক বেশি স্ট্রঙ্গার কান্ট্রি ছিল পাকিস্তানের থেকে। তাহলে পাকিস্তানকে সুযোগ করে দেওয়াটা, আর যাই হোক, বাংলাদেশের তো সার্বভৌম স্বার্থ হতে পারে না। চীনকে ভারতের পেছনে লেলিয়ে দেওয়াটা তো বাংলাদেশের সার্বভৌম স্বার্থ হতে পারে না। শেখ মুজিবুর কিন্তু বলেছিলেন তার বিদেশ নীতিতে যে আমরা কোনো রাষ্ট্রের পক্ষেও যাব না, আবার দুটো রাষ্ট্রের বিবাদে আমরা কোনো রাষ্ট্রের পক্ষে অবস্থান নেব না। অর্থাৎ বাংলাদেশ তার বাংলাদেশের স্বার্থ দেখবে। আপনি ট্রাম্পের ওপরে যতই রেগে যান না কেন, ট্রাম্প কিন্তু আমেরিকান স্বার্থের বাইরে যাচ্ছে না। এমনকি অ্যাপেলের মালিককে পর্যন্ত বলেছে যে মেক্সিকোতে কারখানা করছো, চীন থেকে উপাদান নিচ্ছ, আর অ্যাপেল ফোনটা আমাকে বিক্রি করছো আমেরিকায়, আমি দেবো তোমার শুল্ক বাড়িয়ে দিয়ে, তুমি যদি এখানে ফ্যাক্টরি না করো। আপনি, এবং তাতে অ্যাপেলের খুব অসুবিধা হতে পারে, কিন্তু বাধ্য হয়েছে মানতে আমেরিকায় ফ্যাক্টরি করবে বলে। তো এই প্যান আমেরিকানিজমটা কিন্তু ট্রাম্প করছে, কিন্তু ইউনুস যেটা করছেন সেটা কি প্যান বাংলাদেশিজম হচ্ছে, নাকি সেটা অন্য কোনো রাষ্ট্রের কায়েমি স্বার্থ পূরণের দিকে চলে যাচ্ছে? এটা ইউনুসকে ভাবতে হবে। শুধু বিবৃতি দিলে তো হবে না। ভারত যদি সত্যি সত্যি, আপনি যেটা বললেন যে তুমি পাকিস্তানের উপরে আলোচনা করছো, পাকিস্তানকে আইএসআই কে নিয়ে যাচ্ছ, তুমি এগুলো করেছো, সুতরাং কাল থেকে আমরা এটা করব না, এটা ঠিক। বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশনটা এমনই, যে কারণে হিলারি ক্লিন্টন পর্যন্ত একদা এসেছিলেন এবং বলেছিলেন যে গোটা পৃথিবী ঘুরেছি, বাংলাদেশটা যাইনি, তাই আমি শেষ বেলায় লাস্ট সফর হিসেবে বাংলাদেশটা রেখেছি। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থানটা, ভূ কৌশলগত অবস্থান, সেটা কিন্তু আজকে যদি আগামী দিনে কোনো যুদ্ধের দিকে পরিস্থিতি, গোটা পৃথিবী কেউ জানে না, বা নানান রকমের আলোচনা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা। সুতরাং ভারতকে কিন্তু খুব মায়োপিক হলেও হওয়া যায় না। সুতরাং বাংলাদেশের সাথে কাল থেকে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, করে আরেকটা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেলাম, এই অ্যাডভেঞ্চারিজমটাও কিন্তু আমি অন্তত সাংবাদিক হিসেবে মনে করি অনুচিত কাজ হবে। শুধু জন্য বলছি অনেকগুলো অপশন রাখতে হচ্ছে, কিন্তু পাকিস্তানের ওপরে যেভাবে মাঝখান থেকে পাকিস্তানের যেটা শেষ হয়ে গেছে যে রাষ্ট্রটা, তার এবং পাকিস্তানের সাথেও কিন্তু ভারত আলোচনা বসার কথা গত কয়েকদিন ধরে, কয়েকদিন নয় মানে কয়েক বছর ধরে চলছে। ভারত তার টার্মসে অজিত ডোভালের সাথে যখন বাজওয়া যখন পাকিস্তানের আর্মি চিফ ছিল, তখন থেকে সিজ ফায়ার যে হয়েছে কাশ্মীরে, আপনি কি মনে করেন দুটো মিলিটারি অফিসার তারা ফোন করে সিজ ফায়ার করে ফেললো? পাকিস্তানের সাথে ভারতের তো সিজ ফায়ার কাশ্মীরে হয়েছে, এখনো সেটা কার্যকর আছে। সেটা শীর্ষ স্তরে একটা স্যাংশন না হলে ওটা বাজওয়া করেছিলেন। পাকিস্তানের অবস্থা খুব খারাপ এবং আমেরিকার চাপ ছিল। তাহলে সেই পাকিস্তানকে যে ব্রাত্য হয়ে গেছে গোটা দুনিয়ায়, এবং ট্রাম্প ভয়াবহভাবে পাকিস্তান বিরুদ্ধে, সেখানে সেই পাকিস্তানকে অক্সিজেন দেওয়া, সেটা আর যাই হোক বাংলাদেশের সার্বভৌম স্বার্থ হতে পারে না। আর একটা কথা হচ্ছে সংস্কৃতিটাকে বাদ দিয়ে
শুধু মিলিটারিজম করে আর শুধুমাত্র এবং নির্বাচন না করে গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে, সেটাও কিন্তু আর্থিক বিকাশও হয় না। এটা কিন্তু আমরা পৃথিবীর ইতিহাসে বারবার দেখেছি যে যে মুহূর্তে আমি, তাহলে তো এমার্জেন্সি আর মিলিটারি রুল করলে পৃথিবী সব থেকে বেশি আর্থিক অগ্রগতি হতে পারত, তা তো হয় না। সুতরাং এই কালচারাল স্পেসটা, সেটা কিন্তু অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। এটা ভীষণ ডায়ালেকটিক্যাল রিলেশনশিপ আছে এই কালচার এবং অর্থনীতি। সেটা যদি আজকের প্রেজেন্ট রেজিম না বোঝে এবং মানুষ যদি খুব আতঙ্কিত হয়ে থাকে, পালিয়ে যায়, এই ভয়াবহ একটা মানসিক পরিস্থিতিতে, আর যাই হোক, দেশের শুধু কালচারাল নয়, আমি বলছি যে পলিটিক্যাল ইকোনমিক ডেভেলপমেন্টও হতে পারে না। বাংলাদেশ যতটা এগিয়ে গেছিল তার কয়েকশো গুণ পিছিয়ে যদি যায়, তাহলে দুঃখের অন্ত থাকবে না দাদা। তিস্তার পানি না দিয়ে, রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে বাংলাদেশের ভারত বিরোধী জনমতকে তীব্র করেছে কি মনে হয় আপনার? করেছে, আমি মনে করি করেছে। রোহিঙ্গাটা আর তিস্তাটা কিন্তু আমি একভাবে ঠিক দেখি না। রোহিঙ্গার ব্যাপারটাতে ভারতের একটা অপারগতাও আছে। এখন প্রথমে যখন রোহিঙ্গার ইস্যুটা শুরু হয়, আমার বেশ মনে আছে, আমাকে প্রধানমন্ত্রী সচিবালয় একজন অফিসার বুঝিয়েছিলেন। আমি দিল্লিতে থাকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রীর সময় থেকে আমি অনেকে জানি। উনি কিন্তু চেয়েছিলেন, কিন্তু রোহিঙ্গায় তখন মায়ানমারটাও কিন্তু একটা বড় বিষয় ছিল আমাদের কাছে। অর্থাৎ বাংলাদেশের সার্বভৌম স্বার্থ দেখছেন, সেটা খুব উচিত কাজ করছিলেন। এবং শেখ হাসিনা কিন্তু রোহিঙ্গা নিয়ে ভারতকে কিছু বলেননি। সবসময় চিৎকার করে, ঝগড়া করলে, শিরা ফুলিয়ে কাউকে আঘাত করলেই যে বিরোধিতা করা হয় তা না। আমি আমার পার্টনারের সঙ্গে, যখন আমি ডিপ্লোম্যাটিক্যালি পার্টনার, তাকে কঠোর ভাষায় রোহিঙ্গা নিয়ে ভারতকে কিন্তু বলেননি তা না, বাংলাদেশ বলেছে। ভারতের সমস্যাটা কি হয়েছিল, যেটা দেখুন ভারত কিন্তু কমিটও করেছে। আমার এখনো মনে আছে, হর্ষ শ্রিংলা তখন হাই কমিশনার ছিলেন, তখন থেকে কমিট করেছিলেন। বিদেশ সচিব হলেন, ঢাকায় গেলেন, এমনকি হর্ষ যেহেতু খুব জনপ্রিয় ছিল, প্রচুর লোক দেখা করতে আসতো ঢাকায় গেলেই। এবং তখন ওই উনি বলেছিলেন যে একটা সেফ প্যাসেজ, এবং সেটা পরবর্তীকালে জয়শঙ্করও, উনি বিদেশ সচিব, বিদেশমন্ত্রী, এই সেফ প্যাসেজটা তৈরি করার ব্যাপারে দরকার হলে ইউএন এর সাথে কথা বলে এটা করা হবে ইত্যাদি। এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য করা উচিত ছিল, আরো সক্রিয় হওয়া ভারতের তখন উচিত ছিল। রোহিঙ্গাকে বিজেপি রাজনৈতিকভাবে ইস্যু করে, ভারতে এখন রোহিঙ্গারা ঢুকছে, ইনফিলট্রেশনের সাথে রোহিঙ্গাদের যুক্ত করা হচ্ছে, সেটা আবার হিন্দুত্ব, ভোট ব্যাংক, নানান রকমের রাজনীতি আছে, আমি রাজনীতিতে ঢুকছি না। কিন্তু ভারতে সেই সময় মায়ানমারের সাথে চীনের যে সখ্যর বৃদ্ধি, মায়ানমারের সীমান্তে যে চীনের যে রাস্তা তৈরি, যে প্রকল্প সমস্ত এখনো রয়েছে, এখনো অফ হয়নি, কিন্তু একটু ধিমে চালে চলছে চীন, আর্থিক, যেহেতু একটা গোটা পৃথিবী জুড়েই একটা রিসেশন হচ্ছে। তো সেখানে কিন্তু আর সুচির রোল ছিল একটা, সেখানে একবার তো কোনো একটা কাগজে পড়েও ছিলাম যে শেখ হাসিনা এবং সুচি এই দুই নারী শক্তি, সেখানে নরেন্দ্র মোদী ভারসাম্য করে রোহিঙ্গার ইস্যুতে যেতে চাইছেন। কিন্তু পরেও, মানে সুচির ওভার হয়ে যাওয়ার পরেও মায়ানমারের প্রতি ভারতের আলাদা করে বেশি ভালোবাসা, বাংলাদেশের প্রতি কম, ব্যাপারটা এমন নয়, কিন্তু মায়ানমারকেও হোস্টাইলিটিতে, শত্রুতায় যেতে দিতে ভয় পেয়েছিল চীনের জন্য ভারত। এবং সেইটা কিন্তু আরো কূটনৈতিকভাবে সেটা একটা ভারতের দিক থেকে একটা ব্যর্থতা, এটাকে হ্যান্ডেল করতে না পারা। বাংলাদেশ কিন্তু বারবার বলেছে, প্রকাশ্যে বিবৃতিও দিয়েছে বিদেশ মন্ত্রীরা। কিন্তু তিস্তার ব্যাপারটা কিন্তু আলাদা। তিস্তার ব্যাপারটা তো প্রণববাবু করেই ফেলেছিলেন, ক্যাবিনেটেও পাশ হয়ে যাচ্ছিল, তখন মমতা বিরোধিতা করলেন। মমতাকে সবাই এটাতে দোষ দেয়। আমি যেহেতু খুব ঘনিষ্ঠভাবে বিষয়টা জানি বলে বলছি, মমতাকে অনেক সহজে কনফিডেন্সে নিয়ে কাজটা কিন্তু করা যেতে পারতো সেই সময়, সেটা কিন্তু মনমোহন সিং এর সরকার করেনি। দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু আর যাই হোক মমতাকে নিয়ে ঢাকা সফরে চলে গেছিল, এবং শেখ হাসিনা, আমার এখনো মনে আছে, আমি গেছিলাম সেই সফরে, ওই ট্রান্সপোর্ট দুটো দেশের মধ্যে পরিবহনের সমস্যা, পশ্চিমবঙ্গ যেহেতু উত্তরবঙ্গের সাথে হয়েছিল, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গাড়িতে বসিয়ে ফোন করে ডেকে শেখ হাসিনার বাড়ি গেলেন,
তা আমি বললাম যে এটা সাংঘাতিক ব্যাপার, এখানে কলকাতায় এত ঝগড়া করেন, আর এখন তো প্রধানমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী আমার ফোন করেছেন এবং বলছেন যেটা একটা অন্য রাষ্ট্র, এখানে আমি প্রধানমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী, আমাদের কোনো ঝগড়া নেই, আমরা আর একজন প্রধানমন্ত্রীর বাড়িতে যাচ্ছি এবং সেখানে আমাদের দেশের হয়ে আমরা করব। তো আমরা ডিপ্লোমেসিতে একটা কথা আছে ইগো মাসাজ, তো ইগো মাসাজটা নরেন্দ্র মোদী যথেষ্ট ভালো পারেন, কিন্তু তিস্তায় অল্টারনেটিভ প্রপোজালও কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দিয়েছিলেন, আমার কাছে সেই প্রপোজালটা পর্যন্ত আছে, কেননা একটা কমিশন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে এবং সে কল্যাণ রুদ্রে, এবং সেখানে কি কি ভাবে জলাধার বানানো হবে, পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ তার জন্য টাকা দিতে হবে। কেন দিল্লিও এটাতে উৎসাহ নেয়নি? কেউ কেউ বলেন, এটা আমি সত্যি মিথ্যে জানি না, কেউ কেউ বলেন যে এটা ভারতও কিন্তু তিস্তা নিয়ে সেরকম ভাবে উৎসাহী ছিল না, এবং মমতার অ্যাকাউন্টে, বিরোধিতার অ্যাকাউন্টে তিস্তার প্রয়োগ না করা সেটারও একটা উদ্দেশ্য ছিল। তিস্তাটা কিন্তু তিব্বত এবং সিকিমের রাজনীতিও জড়িয়ে আছে, এবং সেখানে কিন্তু সিকিমের সাথে পশ্চিমবঙ্গের একটা বৈঠক হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছিল, একটা ট্রাইপার্টাইল হোক দিল্লিতে, তাহলে আমরা আমাদের উৎসটা তো পশ্চিমবঙ্গে নয় তিস্তার, কিন্তু সে বৈঠকও কিন্তু পশ্চিমবঙ্গ কেন হলো না? তাহলে যদি রিজলভই করতে হয় তাহলে তার জন্য যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটাও ভারতের দিক থেকে ছিল না। আমার মনে হয় যে একটু টেকেন ফর গ্রান্টেড অ্যাপ্রোচ ভারতের দিক থেকেও ছিল, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হওয়া, সেই অসন্তোষের জন্যে ভারত বিরোধিতা, নাকি ভারত মানে তার ভূমিকায় শেখ হাসিনার প্রতি ভারতের স্বীয় কর্তব্য পালন না করায় শেখ হাসিনার বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি? এটা অনেকটা মানে হাঁস আগে না হাঁসের ডিম আগে, মুরগি আগে না মুরগির ডিম আগে, সেরকম একটা প্রশ্ন। কিন্তু মোদ্দা জিনিসটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ানিজম আর অ্যান্টি হাসিনাইজম দুটো কিন্তু পরতে পরতে জড়িয়ে আছে, এবং সেটাতে কিন্তু যেরকম যদি শেখ হাসিনার অসন্তোষ বুঝতে যদি ভুল হয়ে থাকে সেখানকার বিউরোক্রেসি বা পলিটিক্যাল মাস্টারদের, সেখানকার আওয়ামী লীগের কিছু নেতাদের দুর্নীতি বা অভ্যন্তরীণ যা হয়ে থাকে, আমাদের দেশেও হয়, সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং এর যদি ওভার এস্টিমেশন থাকে যে না কিছু হবে না, এটা কিন্তু যারা ক্ষমতায় থাকে আমাদের দেশে বারবার দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি পশ্চিমবঙ্গে, বলছি যে আপনি ক্ষমতাচ্যুত হবেন, নন্দীগ্রামে গুলি চলেছে, ও আমি বুঝে নেবো, মানুষ এত বোকা নয়, আমাকে বলেছে, তারপর দেখলাম ক্ষমতাচ্যুত। সুতরাং এটা কিন্তু সব রাজনৈতিক নেতাদেরও হয়, কিন্তু সেটা যেরকম শেখ হাসিনার দিক থেকেও সেই দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমাদের দিক থেকে, আমাদের মানে আমি বলছি ভারত সে শাসক দল, তাদের দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে অসন্তোষটা যে আমার জন্য তৈরি হচ্ছে, আমি যদি আজকে তিস্তা না করি, আমি যদি আজকে, অথচ ভারত বন্ধু, ভারত বন্ধু, তাহলে ভারত তোমাকে কি দিচ্ছে? তা এখন এটা তো অতীতেও আমার মনে আছে যে ওই যে ঝুড়ির যে এটা আর কি স্লোগানটা যে উঠেছিল, তলাবিহীন ঝুড়ি। তো এখন খালেদা এবং হাসিনার যে নির্বাচনের কথা, আমি তখন গেছিলাম বাংলাদেশে, তো সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো, অর্থাৎ ভারত বিরোধিতাটা অনেকটা ভারতেরও কূটনৈতিক ব্যর্থতা, তো ভয়ঙ্কর ব্যর্থতা, ভয়ঙ্কর, মানে এখন তো হাত কামড়াচ্ছি আমরা অনেক বিষয়, যে আমাদের এটা করা উচিত ছিল, এটা করা হয়নি, এসব আলোচনা সাউথ ব্লকে গেলে আমরা করছি, কূটনৈতিক নেতাদের সাথে অফ দ্য রেকর্ড আলোচনা হচ্ছে কূটনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে। কিন্তু দেখুন যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন রেট্রোস্পেক্টে না দেখে একটু ফিউচারিস্টিক হওয়া ভালো, অর্থাৎ কিভাবে আমাদের এখন বাংলাদেশে স্লোগান হয় চলো চলো দিল্লি চলো, লালকেল্লা দখল করো। দিল্লি থেকে স্লোগান শুনতে পান? এই সবগুলো ছেলে মানুষই, মানে যারা করছে বা যারা এদের এটা করানো হচ্ছে হয়তো, এটাতে কি জানেন, এটা আমাদের সেই একটা আজকাল খুব আলোচনা হয় ডোপামিন, একটা হরমোন, যে সোশ্যাল মিডিয়াতে আপনি সারাক্ষণ যে মোবাইল দেখেন তাতে আপনার অ্যাড্রিনালিন নিঃসরণ বাড়ে, ডোপামিন নিঃসরণ বাড়ে, আপনি নিজে ডিস্ট্রেস হন, আপনি আরো উত্তেজিত হয়ে থাকতে পারেন। সেটা কিন্তু খুব ভার্চুয়াল রিয়েলিটি, ওই স্টক মার্কেটের মতো, ওটা বাস্তবে কিন্তু এক্সিস্ট করছে না। সুতরাং আমি যদি দিল্লি দখল করব এই স্লোগান দিয়ে কিছু লোক খেপিয়ে কিছু লোককে একটা মানে শান্তি দিতে পারি, ডিস্ট্রেস করতে পারি, স্বপ্ন বেচতে পারি, অর্থাৎ আমি যদি কিছু স্বপ্নকে বেচতে পারি, এখন ধরুন নতুন দল গঠন হলো, এখন সেই নতুন দল গঠন আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে আমি শুনছি আর একটা দল গঠনেরও চেষ্টা হচ্ছে, আমি জানি না, এটা তো রাজনৈতিক, আমি সাংবাদিক,
আমার কাজই হচ্ছে নানা রকম স্পেকুলেশন শোনা। এটা আমি কারোর বিরোধিতা, কারোর পক্ষে বলছি না। শুনছি অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের নিয়েও একটা দল গঠনের চেষ্টা চলছে অনেকদিন থেকে। এগুলো কতটা বাস্তবায়িত হবে না হবে, কি হবে আমি কিছু জানি না। সব অনেক উড়ো খবর আসছে, কিন্তু দিল্লি দখল বা এই যে ভারতকে শেষ করে দেবো, এইটাতে কিছু বাংলাদেশে বসবাসকারী কিছু কতিপয় মানুষের শ্লাঘা হতে পারে, হ্যাঁ, কিন্তু এটাতে ভারতের সামান্যতম সেটা নিয়ে কোনো রকম ভারত অনেক বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছে ট্রাম্পের ভূমিকা নিয়ে। চীন কিন্তু দেখুন ভারতের সাথে সম্পর্কটাকে ভালো করতে চাইছে। চীন কিন্তু এখন দেখেছেন লক্ষ্য করে যে যেভাবে যা হয়েছিল সেটা থেকে চীন অতীতও তাই করে, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড, তো লেনিনিস্ট স্লোগান, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড। এখন টু স্টেপস ব্যাকওয়ার্ডে যাচ্ছে এবং চীন, কেননা চীনও চায় না যে ভারত সম্পূর্ণ ট্রাম্পের মানে সঙ্গে কোলে গিয়ে একদম উপবিষ্ট হয়। তার ফলে চীনও মানে নানান রকম ভাবে স্ট্র্যাটেজাইজ করে। আর ভারতের সমস্যা হচ্ছে অনেক বেশি তারা উদ্বিগ্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ককে ভালো করা। বাংলাদেশের ব্যাপারে এই যে স্লোগান, এগুলোকে মর্যাদা না দিয়ে বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড নেশনের হাত ধরে তাদের সাহায্য নিয়ে দ্রুত বাংলাদেশে নির্বাচন করা এবং সেই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, তাতে কে পার্টিসিপেট করবে কে করবে না সেগুলো দেখা, এগুলোর এখন অনেক বেশি জরুরি ভারতের কাছে। এই কিছু কিশোরের চিৎকার এবং ইউটিউবে আস্ফালন, এগুলো খুব একটা আমার মনে হয় না ভারতে তারপরে ইম্প্যাক্ট আছে। আপনি 40 বছর ধরে সাংবাদিকতা করেন, বাংলাদেশে অনেক সরকার এসেছে এর মাঝে। ভারতীয় মিডিয়া এখন ইউনূস গভর্নমেন্ট বিরোধী এই ধরনের একাট্টা ভারতীয় মিডিয়া, এমন কোন পরিস্থিতি আগে কখনো দেখেছেন? না, আরেকবার বলুন প্রশ্নটা। মানে ইউনূস সরকারের 40 বিরুদ্ধে? বছর ধরে আপনি সাংবাদিকতা করেন, বেশ। বাংলাদেশে অনেক ধরনের সরকার এসেছে। বিএনপি সরকার ছিল, জাতীয় পার্টির সরকার ছিল, আওয়ামী লীগের সরকার ছিল, কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার চলতি যে একাট্টা পরিস্থিতি, এত আক্রোশমূলক, এই পরিস্থিতি আগে কখনো দেখেছেন? না, এর আগে কখনো দেখিনি। কেন উল্টে এটা? এটা উল্টে অমর্ত্য সেন ইউনূস সম্পর্কে ঠিক কি বলেছেন জানি না, কিন্তু যেভাবে অমর্ত্য সেনের বক্তব্য কিঞ্চিত প্রচারিত হয়েছে আমার বন্ধু বলে, তাতে বরং যারা বাঙালি শুধু নয় গোটা দেশে যারা অমর্ত্য সেনকে শ্রদ্ধা করেন তাদের প্রতি, অমর্ত্য সেনের প্রতি উল্টে অনেক সোশ্যাল মিডিয়াতেই আমি দেখছিলাম যে খুব বিরূপ নানান রকমের প্রতিক্রিয়া। তার মানে ইউনূস সম্পর্কে দেখুন, প্রণব মুখোপাধ্যায় তার অটোবায়োগ্রাফিতে ইউনূস সম্পর্কে তিনি লিখে দিয়ে গেছেন যে ইউনূসকে কিভাবে একবার তিনি নিরস্ত করেছিলেন। অতীতেও সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। সুতরাং ইউনূস সম্পর্কে একটা পারসেপশন, আমি সত্যি মিথ্যে আমি কোনো মানে জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্যতে বসে নেই। ব্যক্তিগতভাবে আমি কতটুকু জানি ইউনূস সম্পর্কে, একবার আমি মিট করেছিলাম নিউ ইয়র্কে বহু বছর আগে, তখন উনি নোবেল প্রাইজ সবে পেয়েছেন ইউনাইটেড নেশন। কিন্তু ইউনূস সম্পর্কে এই কথাটা একটা পারসেপশন আছে যে নাম্বার ওয়ান, যে ইউনূস হচ্ছে যেটাকে বাংলায় আমরা বলি নৈবেদ্যের নাড়ু। হিন্দু ধর্মে যখন পুজো হয় তখন ওই নৈবেদ্যের একটা নাড়ু দরকার হয়, সেই নাড়ুটার কোনো ভূমিকা নেই, কিন্তু সে একটা ওই নৈবেদ্যের সব থেকে শীর্ষে বসে থাকে। ইউনূস সম্পর্কে পারসেপশন হচ্ছে উনি হচ্ছে নৈবেদ্যের নাড়ু, উনি বসে আছেন, কিন্তু উনি কন্ট্রোলড বাই জামাত। এমনকি প্রথমে জামাত প্লাস বিএনপি বলা হচ্ছিল, এখন বলা হচ্ছে শুধু জামাত। তার কারণ এগুলো সবই আমি কিন্তু পারসেপশন, ইন্ডিয়ান পারসেপশন বলছি, যে বিএনপিও ইলেকশন চাইছে দ্রুত, এবং তার কারণ বিএনপি মনে করছে যে এখন ভোট হলে তারাও ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, যত দেরি হবে তখন আবার আওয়ামী লীগের যদি অভ্যুত্থান হয়, রাজনৈতিক রেজারেকশন হয়, আবার হাসিনা যদি সত্যি সত্যি চলে আসেন তাহলে আর একটা বিপদের কারণ হবে। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বিএনপি আর ছাত্র সংগঠনও যদি থাকে তা বেশ বিএনপি আসতে পারে। কিন্তু ইউনূস ছাত্র দলটাকে আরো সময় দিতে চাইছেন, তার কারণ সেই সময়টা পেলে তবে জেলা ওয়ারি
সংগঠনটা সেই নতুন দলটা তৈরি করতে পারবে। তা না হলে ভোট যদি তাড়াতাড়ি এখন হয়ে যায় তাহলে ইউনূসও থাকতে পারবে না। এগুলো সবই কিন্তু পারসেপশন। এখন এই পারসেপশনে ইউনূস সম্পর্কে সেই কারণে ধারণা হচ্ছে যে ক্লিনটন, তার এনজিও এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সেই সময় কেন বাইডেন প্রশাসন এই কথার কাজটা করেছিল সে প্রশ্নের উত্তর আমিও জানি না, কেউই জানে না, ট্রাম্পও জানেন কিনা আমি জানি না। কিন্তু এই ঘটনা যেটা হয়েছিল সেটা তখনই কিন্তু ভোট হওয়ার আগেই কিন্তু এই প্রপোজালটাই যেটা পরে হলো সেটাই কিন্তু আমেরিকান প্রপোজাল ছিল, এবং অন রেকর্ড তো নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে তদারকি সরকার, তত্ত্বাবধায়ক সরকার করে ভোট করার কথা তখনই বলা হয়েছিল। তো সেটা তখন হয়নি, সেটা তখন ভারত এবং আমেরিকা কেউ সেটা হতে দেয়নি, এবং সেটা এমন একটা পরিস্থিতিতে হয়েছিল যে এখন যেটা হচ্ছে সে কারণে মানুষের পারসেপশন হচ্ছে যে প্রথমে পারসেপশন হয়েছিল বাইডেন থাকার সময় পর্যন্ত যে ইউনূস আমেরিকান সাপোর্টে রয়েছে, এবং এমনও পারসেপশন আছে যে ইউনূস শেষ পর্যন্ত বাংলাদেশে থাকবেন কিনা। সেটাও সোশ্যাল মিডিয়ায় আমি পড়ছিলাম যে উনি কিন্তু সুযোগ হলে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারে। সুতরাং তার যে সংগঠন এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো ছিল, যেগুলো নিয়ে তদন্ত হয়েছিল এবং সেগুলো নিয়ে অনেক রিপোর্ট আছে, সেগুলো থেকে উনি নিজেকে বের করে আনতে পারছেন এই সময়টাতে। সুতরাং ব্যক্তিগতভাবে তিনি অনেকটা বেশি এখানে লাভবান হচ্ছেন। আর আওয়ামী লীগকে উনি তো কালকেও দেশের অস্থিরতার জন্য, অস্থিরতা যে হচ্ছে তিনি স্বীকার করছেন, কিন্তু তার জন্য তিনি এখনো দায়ী করে যাচ্ছেন শেখ হাসিনাকে। সুতরাং এই পরিস্থিতি, আমি এই যে যেগুলো বললাম এখন, এগুলো কোনো ব্যক্তিগতভাবে কিন্তু আমি ইউনূসের প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ করছি না। তিনি একজন রাষ্ট্রের এখন প্রধান এবং তিনি ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করতে চান বলে অফিসিয়াল পজিশন নিয়েছে। ভারত সেখানে কূটনৈতিকভাবে অনেক রকমের কৌশলের ব্যাপার আছে। আমি কোনো রকম কৌশল ছাড়া সোশ্যাল মিডিয়া এবং ভারতীয় মিডিয়া, আপনি যে প্রশ্নটা করলেন যে কেন ইউনূস সম্পর্কে এত নেতিবাচক পারসেপশন, তার কারণগুলো বললাম যে এই ধারণাগুলো কিন্তু মাথায় গেঁথে রয়েছে, এবং সেখানে কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমকে বাংলাদেশে যাওয়ার অধিকার পর্যন্তই দেওয়া হচ্ছে না। তাহলে ইউনূসকে কি করে ভারতীয় মিডিয়া কি করে তাকে গ্রহণ করবে? তার অ্যাপ্রোচটাই যদি এরকম হয়, সমস্ত ভারতীয় সাংবাদিকই কি শেখ হাসিনার প্রতিনিধি হয়ে আমরা বসে আছি? আমি তো কখনো আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে কোনো আমার সাংবাদিকতার সম্পর্ক ছিল না। আমি বাংলাদেশ কভার করতে গিয়ে মনে হয়েছিল যে প্রতি পদে 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 যেভাবে উন্নতির ধারা চলছিল, এমনকি জঙ্গি যেভাবে ডিপোর্টেশন হয়েছে, সেটা তো টেররিজম তো গোটা গ্লোবাল সমস্যা। শেখ হাসিনা বারবার বলেছেন সেখানে যে আমেরিকাও ভিকটিম, বাংলাদেশ ভিকটিম, ভারত ভিকটিম। কই এখন তো সেই টেররিজমটাই যদি এখন প্রধান উপজীব্য হয়ে যায় বাংলাদেশের রাজনীতি, তাহলে আমরা কি করে ইউনূসকে তার জন্য সমর্থন করতে পারি? শেখ হাসিনা ভারতে, আচ্ছা আপনার কি মনে সাংবাদিক হিসেবে শেখ হাসিনা যখন ভারতে, তার এটা কি রাজনৈতিক আশ্রয় বলা যায় এটাকে? রাজনৈতিক, সরি, এটা কি রাজনৈতিক আশ্রয় তার ভারতে শেখ হাসিনার অবস্থানটাকে? আমি টেকনিক্যাল ব্যাপারটা ঠিক জানি না। আমার মনে হয় না যে উনি অফিসিয়ালি পলিটিক্যাল শেল্টার। একজনের ভিসা নাই, একজনের ভিসা নাই, একজনের পাসপোর্ট নেই, পাসপোর্টের মেয়াদ নেই, একজন হচ্ছে রাষ্ট্রবিহীন মানুষ, তাকে ভারত একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। ট্রাভেল ডকুমেন্ট সাধারণত তাদেরকে দেয়া হয় যাদেরকে রাজনৈতিক প্রোটেকশন দেয়া হয়, রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। দেখুন, এটা ডিপ্লোম্যাটরা ভালো বলতে পারবেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে রাজনৈতিকভাবে তাকে একটা মানে তার যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য ভারত সেটা সুযোগটা দিয়েছেন। এবং এর একটা আমাদের যে ভারত এবং বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক শুধু আবেগের বিষয় নয়, এটা 71 থেকে আজ পর্যন্ত, অতীতেও শেখ হাসিনা ছিলেন, এবং এখন সেইটা ব্যক্তি হাসিনা আর প্রধান, সত্যি কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ইস্তফা যখন এসেছেন তখন তো ইস্তফাই দিয়েছেন কিনা, ইস্তফাটা গৃহীত হয়েছে কিনা, এগুলো নানান রকমের সাংবিধানিক টেকনিক্যাল প্রশ্ন ছিল। বাংলাদেশের একটা সামরিক গ্রুপ, একটা সামরিক বিমান, একদল সামরিক কর্মকর্তা নিরাপত্তার কারণে শেখ হাসিনাকে ভারতে দিয়ে গেছেন। এখন বাংলাদেশের ক্ষমতাসীনরা শেখ হাসিনাকে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাচ্ছেন। এই বিষয়টাকে আপনি কি বলবেন?
দেখুন, শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হচ্ছে সেটা বাংলাদেশের সরকার, তার যুক্তি নিশ্চয়ই একটা, তার দিক থেকে যুক্তি আছে যে শেখ হাসিনার বিচার করতে হবে এবং শেখ হাসিনাকে আমরা চাই, কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, কিন্তু বাস্তবে সেটা কতটা তারা চাইছেন আসলে, সেটাই আমার একটা মস্ত বড় প্রশ্ন আছে। কেননা সত্যি সত্যি শেখ হাসিনা যদি চলে যান এবং সেখানে যদি একটা ভয়ঙ্কর ভাবে অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় এবং আবার গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার পক্ষে একটা সহানুভূতির ঝড় ওঠে, সেটাও কিন্তু এই মুহূর্তে যে রেজিম, যে পলিটিক্যাল শাসকরা রয়েছে তাদের জন্য ভালো হবে না। আবার ভারত ফেরত দেওয়ার ব্যাপারটা, পলিটিক্যাল শেল্টার তো নিশ্চয়ই, কিন্তু টেকনিক্যালি কি কাগজে কলমে কিভাবে ভারত করে রেখেছেন, দেখুন আমি তো আই এম নট প্রিভি টু দ্য সাউথ ব্লক পলিটিক্যাল মাস্টাররা তারা কি করেছেন, কিন্তু এটা বুঝতে পারছি যে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবাধিকারের প্রশ্ন দিয়ে ইউনাইটেড নেশন জানিয়ে রাখা হয়েছে যে উনি ভারতে না হলে অন্য কোনো জায়গায় যাবেন, কিন্তু ভারতে আপাতত তিনিও কমফর্ট ফিল করছেন, এতদিনের অ্যাসোসিয়েশন অতীতেও থেকেছেন এবং সেখানে উনি আছেন। ফেরত দেওয়ার ব্যাপারটা ভারত দেবে কি দেবে না, সেটা আগামী দিনে ভারত যদি ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নেয়, সেটাও কিন্তু বাংলাদেশের প্রেজেন্ট যে সরকার তারা বাংলাদেশের সাথে আলোচনা করেই করবে। কিন্তু আরো অদ্ভুত লাগে যে যখন দুই দেশের বিদেশ সচিব আলোচনায় বসছেন, যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান বসছেন, তখন কই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা নিয়ে তো ভারত কেন প্রস্তাবটা উত্থাপন করবে? উত্থাপন তো ভারতকে কাছে বাংলাদেশ রাখবে। পলিটিক্যাল স্টেটমেন্ট করা এক জিনিস, আর দ্বিপাক্ষিক বৈঠকে প্রস্তাবটা ডিপ্লোম্যাটিক্যালি প্লেস করা, খবরের কাগজের মাধ্যমে তো আর কূটনীতি হয় না। তাহলে আমি যদি আজকে ভারত বাংলাদেশ নদী কমিশনের বৈঠক করতে পারি এবং সেখানে এই যে চুক্তি, গঙ্গা পদ্মার জল বন্টন এবং শুধু আরো অনেক নদী জল বন্টন নিয়ে আলোচনা করতে পারি, সেটা তো ফর্মালি দুটো দেশের মধ্যে হচ্ছে, তাহলে একটা মেকানিজম দুটো দেশের মধ্যে আছে। পাকিস্তানের সাথে তো ভারতের এরকম বৈঠক হচ্ছে না, কিন্তু তাহলে বাংলাদেশের সঙ্গে এখনো হচ্ছে। তাহলে বাংলাদেশের সঙ্গে যদি এই বৈঠকটা হতে পারে, আজকে কলকাতায় যদি হতে পারে, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য একটা আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে সেটা জয়শঙ্করের হাতে তুলে কেন দিলেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী? এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বরং স্বীকার করেছেন যে না, ওটা নিয়ে আলোচনা হয়নি। কেন হয়নি? তাহলে এইটা কিন্তু শেখ হাসিনাকে সত্যি সত্যি ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের এটা প্রায়োরিটি কিনা, এটা আমার প্রশ্ন। আমার তো মনে হয় শেখ হাসিনাকে না এনে আওয়ামী লীগকে বাদ দিয়ে আজ যদি নির্বাচনটা কবে হবে সেটা আলাদা কথা, ইউনূস চাইতে পারেন যে ওটা আরো সামনে বছর এপ্রিল মে মাস পর্যন্ত গড়িয়ে যাক, বিএনপি চাইতে পারে যে নভেম্বর ডিসেম্বরে হয়ে যাক, সেগুলো তো সব স্পেকুলেশনের ব্যাপার। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে এসে ভোট করা আর শেখ হাসিনাকে না এনে ভোট করা, রাজনৈতিক কাণ্ডজ্ঞান থেকে মগজাস্ত্র ব্যবহার করে আমার মনে হয় যে শেখ হাসিনা না এসে যদি ভোটটা করিয়ে নেওয়া যায় আওয়ামী লীগকেও বাদ দিয়ে এবং দ্রুত, সেটা কিন্তু বিএনপির জন্য অন্তত ইউনূসের থেকেও আরো বেটার প্রপোজিশন। তো এখন বিএনপি ভারতের সঙ্গে যোগাযোগ করছে কিনা, কোনো এনগেজমেন্টে যাচ্ছে কিনা, এগুলো নিয়ে অনেক গসিপ থাকতে পারে, কিন্তু আমার কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। 40 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় বাংলাদেশটাকে খুব কাছে থেকে বারবার দেখার অভিজ্ঞতায় আপনি কি মনে করেন আগামী দিনে বাংলাদেশটা কেমন হতে পারে? দেখুন, বাংলাদেশ এই টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়েছে। এরকমও হতে পারে যে এই পরিস্থিতিটা খুব দুঃখের, শোকের, সাংস্কৃতিকভাবে খুবই আরো খারাপ। কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ নেই, বাংলাদেশের প্যাভিলিয়ন একটা বিরাট প্রাসাদের মতো, এবং সেখানে আমাদের একটা বিরাট আগ্রহ থাকতো সেখানে যাওয়া, এবং সেটাই সেই বইমেলা হচ্ছে অথচ বাংলাদেশ নেই, এটা তো আমরা ভাবতেই পারি না। তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা দিক, আর একটা হচ্ছে বাংলাদেশ কোন পথে এখন এগোবে। আমি এইটুকু অন্তত আশা করি, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে দুয়া চাই যে যেন বাংলাদেশের যে ভবিষ্যৎ গতিপথ, রোড ম্যাপ, সেটা আরো বিপথগামী হয়ে আরো উগ্র জিহাদি মৌলতন্ত্রের পথে হেঁটে একটা প্লুরালিস্টিক বহুত্ববাদী
সর্বধর্ম সমন্বয়ের বাংলাদেশ এবং সেখানে সংস্কৃতির বাংলাদেশ, সেই ঘাতকের বাংলাদেশে যেন আবার ফিরে না আসে। এখন সেটার জন্য সব থেকে বড় ভূমিকা কিন্তু নিতে পারে বাংলাদেশের মানুষ। এখন বাংলাদেশের সাংবাদিকদের জেলে পুরে দেওয়া হলো, বাংলাদেশের যারা কলম আছে, লিখতে পারে, প্রতিবাদ করতে পারে, তারা যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য সব রকম রূঢ় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কত মানুষকে পালিয়ে যেতে হচ্ছে, কত মানুষকে গোপনে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিটা আর যাই হোক গণতন্ত্রের জন্য তো অনুকূল নয়, কিন্তু আমি এখনো মনে করি যে যেভাবে হোক যদি পরিস্থিতিটাকে রেস্টোর করা যায়, নির্বাচনের মাধ্যমেই করতে হবে। সেই গণতন্ত্রের পথে যদি বাংলাদেশ ফিরে আসতে পারে, সেটা অন্য কোনো এক্সটার্নাল ফোর্স করে দেবে সেটা না, আমার মনে হয় সেটা ক্যাটালিটিক রোল। মূল কাজটা কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণকে বুঝতে হবে এবং তাদেরকে প্রতিবাদের পথে এগিয়ে আসতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ জয়ন্ত ঘোষাল, খুবই মূল্যবান সময়। আপনি বাংলাদেশটাকে ভালোবাসেন, আমরা সবাই আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ভালো থাকবেন।